প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমার এই সেশনে তোমাদের সকলকে ধন্যবাদ। আজকের সাবজেক্ট হচ্ছে উৎপাদন ও বিপণন ব্যবস্থাপনা। আর আমার টপিকসের নাম হচ্ছে প্রোডাক্ট এন্ড প্রাইসিং অফ প্রোডাক্ট। আশা করি তোমাদের লেকচার ভালো লাগবে। অনলাইন ক্লাসে এটাই আমার প্রথম ক্লাস। একটু মনোযোগ সহকারে তোমরা লেকচারটা কভার করবে। তোমাদের প্রথমে জানা উচিত, যেহেতু সাবজেক্ট উৎপাদন ও বিপণন ব্যবস্থাপনা, সেই হিসাবে বিপণন কি সহজ অর্থে। একটা জিনিস তোমরা ভালো জানো, সেটা হচ্ছে আমাদের কমার্সের ভাষায় মার্কেটিং অ্যান্ড শপিং দুটার মধ্যে অনেক পার্থক্য। শপিং এক জিনিস, মার্কেটিং আরেক জিনিস। আমরা সাধারণ লোক যারা আছে তারা দেখা যায় কোথায় কোথায় বলে যে আমি মার্কেটিং করতে যাচ্ছি, কিন্তু আসলে এই শব্দটা কিন্তু ভুল। সঠিক শব্দ হচ্ছে আমরা শপিং করতে যাচ্ছি। মার্কেটিং এটা টোটালি একটা ডিফারেন্ট থিং, ডিফারেন্ট আইডিয়া। এটা যারা আমরা কমার্সের স্টুডেন্ট, যারা কমার্সের টিচার, এটা ভালো করেই জানি। এনিওয়ে, আমরা প্রথম আমাদের যে জিনিসটা জানা প্রয়োজন সেটা হচ্ছে যে হোয়াট ইজ মার্কেটিং। ভেরি ক্লিয়ার কনসেপ্ট, দ্যাট ইজ মার্কেটিং ইজ ক্রিয়েটিং কাস্টমার ভ্যালু অ্যান্ড লং টার্ম এঙ্গেজমেন্ট। আবার একটু ভালো করে শুনবে, খুব অল্প কথায়, দ্যাট ইজ মার্কেটিং ইজ ক্রিয়েটিং কাস্টমার ভ্যালু অ্যান্ড লং টার্ম এঙ্গেজমেন্ট। অর্থাৎ সর্বোচ্চ ভ্যালু সৃষ্টির মাধ্যমে লাভজনক উপায়ে ক্রেতাদের সন্তুষ্টি বিধান এবং দীর্ঘমেয়াদী ক্রেতা সৃষ্টি। শুধুমাত্র দীর্ঘমেয়াদী ক্রেতা সৃষ্টি করলেই হবে না, অবশ্যই এটার কন্টিনিউয়েশন অবশ্যই বজায় রাখতে হবে। কন্টিনিউয়েশন যদি না থাকে তাহলে বিপণন প্রক্রিয়াটা ভালোভাবে সম্পন্ন হবে না। তাহলে যে জিনিসটা আমি বলতে চাইলাম সেটা হচ্ছে যে, যদি আমরা বাংলায় বলি জিনিসটা ওরকম, যে সর্বোচ্চ ভ্যালু সৃষ্টির মাধ্যমে লাভজনক উপায়ে ক্রেতাদের সন্তুষ্টি বিধান, দীর্ঘমেয়াদী ক্রেতা সৃষ্টি এবং তা বজায় রাখার যে প্রক্রিয়া, এটাই হচ্ছে আমাদের মার্কেটিং। আর আরেকটা বিষয় হচ্ছে যে, তোমরা জানো যে আধুনিক মার্কেটিং এর যে গুরু, আধুনিক বিপণনের যিনি গুরু, তিনি হচ্ছেন ফিলিপ কটলার। অত্যন্ত প্রজ্ঞাবান ব্যক্তি, ভেরি রিকগনাইজড পারসন ইন দ্য হোল ওয়ার্ল্ড, ভেরি রিকগনাইজড পারসন। তো আমাদের সৌভাগ্য, আমাদের বাংলাদেশের সৌভাগ্য, আমাদের ব্যবসায় শিক্ষা স্টুডেন্ট এবং ব্যবসায় শিক্ষায় আমরা যারা জড়িত, তাদের সৌভাগ্য যে ফিলিপ কটলার বাংলাদেশে পর্যন্ত দুবার এসেছেন। এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। এনিওয়ে, একটা কথা আমরা বলেছি যে এখানে যে জিনিসটা করতে হবে, যে অবশ্যই ইউ হ্যাভ টু ক্রিয়েট কাস্টমার ভ্যালু, ইউ হ্যাভ টু ক্রিয়েট কাস্টমার ভ্যালু। এখন তোমরা বলতে পারো যে হোয়াট ডু মিন বাই কাস্টমার ভ্যালু, ভ্যালুটা কি? ভ্যালুটা হচ্ছে এমন একটা বিষয়, একজন ক্রেতা, মনে রাখবে, একজন ক্রেতা পণ্য কিনতে যে পরিমাণ খরচ করবে, একজন ক্রেতা পণ্য ক্রয় করার জন্য যে পরিমাণ খরচ করবে, সবসময় কাস্টমার চায় সুবিধা তার থেকে বেশি পাইতে। আমি আরেকটু বিষয়টা ক্লিয়ার করি, তোমরা সহজেই বুঝতে পারবে বিষয়টা কি। ধরো আমি আমার বউকে বললাম বাজার থেকে 1 লিটার তেল কিনে নিয়ে আসলাম, সয়াবিন তেল কিনে নিয়ে এসে বউকে বললাম যে শোনো, এই তেল দিয়ে কি করতে হবে, আজকে শুক্রবার 1 লিটার তেল তোমাকে দিলাম, এই তেল আগামী শুক্রবার আমি বাজারে যাব আবার তেল আনতে, তোমাকে এই তেল দিয়ে 1 সপ্তাহ নিতে হবে। কিন্তু আমার কিছু শর্ত আছে। শর্ত কি? শর্তটা হচ্ছে, এই তেল দিয়ে তুমি আমাকে বেগুন ভাজি খাওয়াবে, পুঁটি মাছ ভাজি খাওয়াবে, অর্থাৎ সমস্ত ফেসিলিটিস তোমাকে কিন্তু বিয়ার করতে হবে। এর অর্থ নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ, যে অর্থাৎ এটা এমন একটা বিষয়, কাস্টমার ভ্যালুটা এমন একটা বিষয়, আমি সবসময় চিন্তা করব যে সহজে আমি সহজে একটা স্ট্যান্ডার্ড পণ্য আমি পেতে চাই, বাট আমি সবসময় কম খরচ করতে চাই। অর্থাৎ সহজ ভাষায় যেটাকে বোঝায়, কম তেল মচমুচা বাজি, দ্যাট ইজ কাস্টমার ভ্যালু। নট অনলি দ্যাট, কাস্টমার ভ্যালু দ্যাট ইজ বিজনেস। মনে রাখবে, বিজনেসটাই হচ্ছে এরকম, যে সবসময় কাস্টমার চাইবে কি, সর্বোচ্চ ভালো পণ্য চাবে, পাশাপাশি যেটা চাবে যে না, সর্বনিম্ন লোয়ার কস্ট বাট স্ট্যান্ডার্ড প্রোডাক্ট। অলওয়েজ কাস্টমার স্যাটিসফ্যাকশন তোমাকে মেনটেন করতে হবে। কি করতে হবে? কস্টটা সবসময় লোয়ার হবে, বাট প্রোডাক্ট অলওয়েজ মাস্ট বি স্ট্যান্ডার্ড। এটাই হচ্ছে কাস্টমার ভ্যালু। অতি সহজে একটা জিনিস বোঝা যায়। আরেকটা জিনিস খেয়াল করবে,
যে তোমরা দেখবে যে ধরো আমি আমার ইউনিভার্সিটি লাইফে আমার এক বান্ধবী ছিল, নাম হলো ঐশী। তো দেখতে একটু কালো, হঠাৎ করে কি হলো, ভ্যালুটা বোঝার চেষ্টা করবে, যে কি দেখা গেল কিছুদিন পরে দেখি আস্তে আস্তে তার রং ফর্সা হয়ে গেছে। জিজ্ঞেস করলাম কি ব্যাপার, তুমি কি ব্যবহার করেছো? বলছে ফেয়ার অ্যান্ড লাভলি ব্যবহার করতেছে। আচ্ছা, ফেয়ার অ্যান্ড লাভলি ব্যবহার করে কি হলো জিনিসটা, সে ফর্সা হয়ে গেল। আচ্ছা, ফর্সা হওয়ার পরে সে চিন্তা করলো ভেরি গুড, এই ক্রিমের দাম তার এত বেশি না। অর্থাৎ আমি কি করলাম, কাস্টমারের একটা ব্যাপার হচ্ছে সবসময় যিনি যে এই চিন্তাটাই মাথায় আসে যে আমি বাজার থেকে একটা খুব ভালো প্রোডাক্ট নিয়ে আসব এবং এটার ব্যবহার হবে সর্বোচ্চ, বাট আমি যখন পকেটে হাত দিব তখন কি করব, একটা মিনিমাম কস্ট, আমি সর্বনিম্ন কস্টটা দেওয়ার চেষ্টা করব। বাট এর ভিতরেই একটা জিনিস করতে হবে, আমরা বলেছি সংজ্ঞার মধ্যে একটা জিনিস আমরা টেনে নিয়ে আসছি, যে সর্বোচ্চ ভ্যালু সৃষ্টির মাধ্যমে লাভজনক উপায়ে ক্রেতাদের সন্তুষ্টি বিধান। আমাকে অবশ্যই চিন্তা করতে হবে যে শুধুমাত্র আমি স্ট্যান্ডার্ড প্রোডাক্ট আমি কাস্টমারদেরকে দিব কিন্তু আমার কোম্পানি লসের মুখে পড়বে, নো, সেটা না, সেটা করা যাবে না। অর্থাৎ বিজনেসটা হচ্ছে এমন একটা বিষয়, কাস্টমার ভ্যালুটা হচ্ছে এরকম একটা বিষয়, আমার সাপ মরে যাবে কিন্তু লাঠি ভাঙবে না। অর্থাৎ এই দুইটা জিনিস সবসময় মাথায় রেখে আমাকে সামনে আগাইতে হবে। এনিওয়ে, এই নিয়ে অনেক ডিটেলস আলোচনা, এখানে এত আলোচনা করা যাবে না, তোমরা যাদের সময় খুব সংকীর্ণ। এনিওয়ে, আজকে আমাদের আরেকটা টপিক যেটা আসছে, মূল টপিকটা যেটা আসছে, একটু প্রাইমারি আলোচনা করে নিলাম মার্কেটিংটার বিষয়ে। আর শপিংটা কি তোমরা বুঝতে পারো, শপিং হচ্ছে সাধারণ কেনাকাটা, আমরা যেটা বাজারে কিনতে যাই সেটা শপিং। মার্কেটিংটা তোমরা ভালোই বুঝেছো। এখন এখন আমার জানা প্রয়োজন যে হোয়াট ডু মিন বাই প্রোডাক্ট, বিকজ আমার আজকের মূল টপিকটাই হচ্ছে প্রোডাক্ট অ্যান্ড প্রাইসিং অফ প্রোডাক্ট, অর্থাৎ পণ্য এবং আমরা পণ্যের মূল্য নির্ধারণ, আমরা কেন করি পণ্যের মূল্য নির্ধারণ। এখন এট ফার্স্ট ইউ শুড নো হোয়াট ইজ প্রোডাক্ট। প্রোডাক্ট বিষয়টা কি? প্রোডাক্ট হচ্ছে আসলে একটা জিনিস তোমরা বুঝো যে মানুষের প্রয়োজন এবং অভাব পূরণ করতে পারে, মানুষের প্রয়োজন আর অভাব পূরণ করতে পারে এমন কিছু আছে যেটা বিক্রির জন্য বাজারে প্রদর্শন করা হয়। অর্থাৎ এটার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে টু ফুলফিল দ্য ডিমান্ড অফ দ্য কাস্টমার। মূল টার্গেট হচ্ছে পণ্যের যে মূল টার্গেট আছে সেটা হচ্ছে অলওয়েজ টু ফুলফিল দ্য ডিমান্ড অফ দ্য কাস্টমার। এটা করার জন্য এটা কি করা হয়, তাহলে এটা বিক্রি করার জন্য, বাজারে বিক্রি করার জন্য এটা কি করা হয়, প্রদর্শন করা হয়। আর এই যে প্রদর্শিত যে বস্তুটা তোমরা দেখতে পাচ্ছ সেটাই হচ্ছে মূলত দ্যাট ইজ প্রোডাক্ট, এটাই হচ্ছে মূলত পণ্য। এটার কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, এগুলো তোমরা একটু 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 চিন্তা করলে পেয়ে যাবে। কিছু বৈশিষ্ট্য হচ্ছে, ধরো এটার ভিজিবিলিটি থাকতে হবে, একটা পণ্যের যে একটা মূল বৈশিষ্ট্য, অর্থাৎ এটা দৃশ্যমান হতে হবে। দেখা যায় অদৃশ্যমান বস্তু আছে আমাদের, বাট দৃশ্যমান বলতে বুঝি আমার চোখের সামনে যা বিরাজমান। আমি একটা লিপস্টিক কিনেছি, একটা ফেয়ার অ্যান্ড লাভলি কিনেছি, একটা সাবান কিনেছি, বুঝেছি যে এটা কি, এটা সাবান, এটা ফেয়ার অ্যান্ড লাভলি, এটা দিলে খুব তাড়াতাড়ি ফর্সা হওয়া যায়, ঠিক আছে। লিপস্টিক মেয়েদের দিলে খুব সুন্দর লাগে, খুব সহজে আমরা বুঝতে পারি, দৃশ্যমান। অবশ্যই দ্যাট মাস্ট বি ভিজিবল। এটা এটা অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে প্রোডাক্টের। ধরো সেকেন্ড আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে প্রোডাক্টের যে অবশ্যই যেটা শেপ থাকতে হবে, অর্থাৎ স্পেসিফিক শেপ। সেটা কি? অর্থাৎ প্রত্যেকটা পণ্যের একটা সুনির্দিষ্ট আকার থাকে। বাজারে যত পণ্য তোমরা দেখতে পাবে প্রত্যেকটা পণ্যেরই কি থাকে, একটা সুনির্দিষ্ট আকার থাকে, নির্দিষ্ট শেপ থাকবে। যেমন ধরো একটা লাক্স সাবান, এটা কি 100 মিলিগ্রাম। এখন এটা কোম্পানি এমন ভাবে তৈরি করেছে যে একটা সাবান একটা কাস্টমার কি করবে, হাতে নিয়ে বাথরুমে প্রবেশ করবে। এখন যদি এই সাবানটা তোমার, এই প্রোডাক্টটা যদি আকারটা এরকম না হয়ে যদি 10 কেজি ওজনের একটা সাবান তৈরি করতো কোম্পানি, তাহলে কি হতো, এটা নিয়ে কখনো বাথরুমে যাওয়া সম্ভব হতো না। কাজী সবসময় যে কোনো পণ্য কাস্টমার স্যাটিসফ্যাকশনের জন্য, যে কোনো পণ্য তৈরি করার পূর্বে অবশ্যই চিন্তা করতে হবে এটার আকারটা কিরকম হবে, খুব লার্জ হবে না মিডিয়াম হবে না খুব স্মল স্মল হবে। তবে এই আকারটা কিরকম হবে এটা নির্ভর করবে অবশ্যই পণ্যটা ব্যবহার করে, পণ্যটা কিভাবে ব্যবহার করবে এটার উপরেই কিন্তু নির্ভর করবে যে পণ্যটার আকার শেপটা কিরকম, খুব বড় শেপ না খুব মিডিয়াম শেপ অথবা খুব স্মল শেপ, এই বিষয়গুলো নির্ভর করবে। কাজী এরপরে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, অন্যতম একটা বৈশিষ্ট্য স্থানান্তর যোগ্যতা। তোমরা এটা ভালো বুঝো, ট্রান্সফারেবিলিটি এটাকে বলা হয়ে থাকে। অর্থাৎ একটা পণ্য এক জায়গা থেকে আরেকটা জায়গায় কি করা যায়, সহজেই স্থানান্তর করা যাবে। অনেক পণ্য আছে যে একটু ভারী পণ্য সহজে স্থানান্তর করা যায় না, কিন্তু আমরা দেখেছি যে বিশেষ করে সাধারণ যে প্রোডাক্ট আছে, জেনারেল প্রোডাক্ট, এগুলো ক্ষুদ্র হয়, অত বড় হবে না। এই পণ্যগুলো সহজে কি করা যায়, এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করা যায়, যেটাকে বলা হয় থাকে স্থানান্তর যোগ্যতা। এটা থাকতে হবে, এটা না থাকলে কিন্তু হবে না।
আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে প্রোডাক্টের যে পচনশীলতা, এটা তোমরা জানো। পচনশীলতা সাধারণত আমরা যে বিষয়টা লক্ষ্য করি সেটা হচ্ছে যে কৃষিজ পণ্য যেগুলো আছে, শাক সবজি, মূলত দেখা যায় বেশি দিন রাখা যায় না। এটা একটা দ্রব্য আমাদের, এটা অবশ্যই এটা একটা প্রোডাক্ট। এখন এই কৃষিজ পণ্যের ক্ষেত্রে কি দেখা যায়, এটা বেশিক্ষণ রাখা যায় না। 2 দিন 3 দিন একটা শাক কিনলাম, একটা সবজি কিনলাম বাজার থেকে, 2 কেজি টমেটো কিনলাম, এটা কি করা যায় 1 সপ্তাহ বড় জোর ফ্রিজিং করা যাবে। 1 সপ্তাহ পরে এটা আমি পুঁই শাক কিনলাম বাজার থেকে, 1 সপ্তাহ পরে এটা নষ্ট হয়ে যাবে। এখন এই যে পচনশীল দ্রব্য যেগুলো আছে, এটার প্রতি কিন্তু আমাদের নজর রাখতে হবে। অর্থাৎ যখন আমরা ক্রয় করে নিয়ে আসবো তখনই চেষ্টা করব প্রয়োজন অনুসারে ক্রয় করা, প্রয়োজন অনুসারে ব্যবহার করা। এই বিষয়টা অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে। আর একটা বিষয় সংরক্ষণ যোগ্যতা, অর্থাৎ অনেক পণ্য আছে যেগুলো একটু দীর্ঘমেয়াদী কি করা যায়, সংরক্ষণ করা যায়, এবং সংরক্ষণ করে যদি আমরা ওই পণ্যটা ব্যবহার করি তাহলে এটা আসলে ভোক্তার জন্য একটা বড় উপকার বয়ে নিয়ে আসে। এনিওয়ে, মোটামুটি ভাবে আমরা আমরা এই প্রোডাক্ট সম্পর্কে যেটা জেনেছি, এই হচ্ছে মোটামুটি ভাবে প্রোডাক্টের বৈশিষ্ট্য। আর অনেক বৈশিষ্ট্য আছে, সময় থাকতে করা যেত। এনিওয়ে, আমরা এখন যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ প্রোডাক্ট। এটা ভালো জানো তোমরা, পণ্যের শ্রেণী বিভাগ। অর্থাৎ মূলত আমরা যে জিনিসটা দেখেছি যে পণ্যকে প্রধানত অনেক ভাগে ভাগ করা যেতে পারে, কিন্তু আমরা যদি পণ্যকে প্রধানত 2 ভাগে ভাগ করি, একটা হতে পারে আমার ভোগ্য পণ্য, আরেকটা হতে পারে আমাদের শিল্প পণ্য। এখন ভোগ্য পণ্য এবং শিল্প পণ্য, ভোগ্য পণ্যটা কি, এখন কনজিউমিং প্রোডাক্ট যেটা, এটা আমরা সাধারণত বুঝি, ভোগ্য পণ্য বলতে আমরা বুঝি ব্যক্তিগত, এবং মনে রাখবে একটা বিষয়, এটা অবশ্যই ব্যক্তিগত এবং পারিবারিক উদ্দেশ্যে ক্রয় করা হয়ে থাকে। কিসের জন্য করা হয়ে থাকে, ব্যক্তিগত এবং পারিবারিক উদ্দেশ্যে ক্রয় করা হয়ে থাকে। এটা কি ভোগ্য পণ্য। যেমন এটা এক্সাম্পল হচ্ছে যে আমাদের শ্যামল স্যার নতুন বিয়ে করেছেন, তিনি বউ নিয়ে কোথায় গিয়েছেন, ইন্ডেক্স প্লাজায় গিয়েছেন। ঠিক আছে, ইন্ডেক্স প্লাজায় গিয়ে তার বউ কি পছন্দ করেছে, অনেক দামি শাড়ি পছন্দ করেছে। তার কাছে পকেটে টাকা নেই, বলছে একটু কম দামে, আর একটু কমে তুমি নেমে আসো। ঠিক আছে, একটু কম দামি, যখন ধরো 10,000 টাকা দামে শাড়ি পছন্দ করেছে, এখন শ্যামল স্যারের পকেটে আছে ধরো সর্বসাকুল্যে 15,000, কিন্তু তো শুধু শাড়ি কিনে কিন্তু শেষ হবে না। হতে পারে তার এখানে পছন্দ হয়েছে একটা জিনিস, কারণ ভোগের বিষয় তো, আরেকটা জিনিস পছন্দ হবে। এখন কি করেছে, একটা শাড়ি কিনেছে 7,000 টাকা দিয়ে, আবার আরেকটা কসমেটিকের দোকানে গিয়েছে, ওইখানে যে নতুন নতুন কসমেটিক কিনেছে, মোটামুটি 15,000 টাকা পকেট থেকে সাফার। মনে রাখবে, এটা কিসের জন্য করা হয়েছে, এটা অবশ্যই ব্যক্তিগত ভোগের জন্য করা হয়েছে। যেটা তিনি করেছেন, শ্যামল স্যার যেটা করেছেন, অবশ্যই তার অর্থাৎ তার যে তার যে ওয়াইফ, তার যে জীবন সঙ্গিনী, তার মনতুষ্টির জন্য কিন্তু তিনি যা বলেছেন, যা চেয়েছেন, মোটামুটি ভাবে তিনি চেষ্টা করেছেন তাকে স্যাটিসফাই করার জন্য। আমাদের কাস্টমার মনে রাখতে হবে। আর প্রত্যেকটা আমার এই সাবজেক্টের মূল যে বিষয়টা, সেটাই হচ্ছে টু স্যাটিসফাই দ্য কাস্টমার। অলওয়েজ উই হ্যাভ টু অলওয়েজ উই উইল হ্যাভ টু স্যাটিসফাই দ্য কাস্টমার, কারণ কাস্টমার স্যাটিসফ্যাকশন হচ্ছে মেজর ফ্যাক্টর এই সাবজেক্টের ক্ষেত্রে, এই বিষয়ের ক্ষেত্রে। এটা আমরা ভালো জানি। এনিওয়ে, তাহলে ভোগ্যপণ্য বলতে আমরা যে জিনিসটা বুঝলাম সেটা হচ্ছে অবশ্যই ব্যক্তিগত এবং পারিবারিক ভোগের জন্য এটা ক্রয় করা হয়, এটা ভোগ্যপণ্য। তবে এটা কিছু ক্যারেক্টারিস্টিক্স আমরা একটু একটু লক্ষ্য করো তোমরা, যে কিছু বৈশিষ্ট্য আছে। সেটা হচ্ছে যে অধিক্রেতা। মনে রাখবে, অধিক্রেতা বলতে কি বোঝায়, যে সারা পৃথিবীর যে সমস্ত মানুষ, এখন যদি আমি কল্পনা করি, এখন যদি আমি ধরি যে সারা পৃথিবীতে নিয়ার অ্যাবাউট 850 কোটি মানুষ আছে, ধরে রাখতে হবে আমার এই ভোগ্যপণ্যের ক্ষেত্রে যে 850 কোটি মানুষ, 750 উপরে, 750 কোটির উপরে, অর্থাৎ 850 কোটির মতো মানুষ পৃথিবীতে এখন বিরাজমান। তাহলে এই 850 কোটি মানুষই কি, সবাই কিন্তু ক্রেতা। কি পণ্যের ক্রেতা, নট শিল্প পণ্যের ক্রেতা, তারা কৃষি কি পণ্যের ক্রেতা, তারা জেনারেলি তারা মনে রাখতে হবে তারা হচ্ছে ভোগ্য পণ্যের ক্রেতা। অর্থাৎ এই ভোগ্য পণ্যের ক্রেতা বাজারে অধিক পরিমাণে বিরাজমান। প্রত্যেকেই কোনো না কোনো জিনিস তার জীবনের প্রয়োজনে বাজার থেকে কিনতে হবে, এটা মনে রাখতে হবে। তাহলে পৃথিবীর সকল মানুষই কি করা যায়, বলা যায় যে পৃথিবীর সকল মানুষই হচ্ছে এই ভোগ্য পণ্যের ক্রেতা। অল্প পরিমাণ ক্রয়, মনে রাখবে ভোগ্য পণ্যের ক্ষেত্রে আমরা যারা কাস্টমার, আমরা যারা বাজারে যাই, তার আমার যতটুকু প্রয়োজন আমরা ততটুকু পণ্যই ক্রয় করি। কিরকম, আমার সাবানের প্রয়োজন 2টা, এখন আমি কখনো বাজার থেকে 200 সাবান ক্রয় করে নিয়ে আসবো না। হয়তো আমি 1 মাসের বাজার একবারে করি, হয়তো আমি 10টা সাবান নিয়ে আসলাম। দ্যাট ডাজন্ট মিন যে আমি বাজার থেকে 1 বছরের সাবান একটা রিক্সা ভাড়া করি অথবা একটা ভ্যান ভাড়া করে 1 বছরের সাবান আমি বাজার থেকে বাড়িতে নিয়ে আসবো, এটা কখনো হয় না। তাহলে এই বিষয়টা কি দেখা যায়, যে ভোগ্যপণ্যের একটা অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে যে অবশ্যই প্রত্যেকটা কাস্টমার তার প্রয়োজন মতো
অল্প অল্প করে ক্রয় করে, বেশি পরিমাণ ক্রয় কখনো করবে না। এটা একটা অন্যতম বৈশিষ্ট্য। আর ক্রয়ের ঘনত্ব, এই ঘনত্ব বলতে যে লিকুইডিটি সেটাকে বোঝাচ্ছে না, মনে রাখবে। আমার ভোগ্য পণ্যের ক্ষেত্রে এই ক্রয়ের ঘনত্ব হচ্ছে, অর্থাৎ ক্রেতা, প্রত্যেকটা ভোক্তা একটা পণ্য ঘন ঘন ক্রয় করে। আমি একটা ফেয়ার এন্ড লাভলি কিনেছি, আমার রং কালো, আমি ফর্সা হয়ে গিয়েছি ব্যবহার করে, খুব উপকার পেয়েছি। কি করলাম? 1 মাস ব্যবহার করলাম, ঠিক আছে। 1 মাস ব্যবহার করার পরে আমি আরেকটা ফেয়ার এন্ড লাভলি বাজার থেকে কিনতে যাব। কি করব? আরেকটা ফেয়ার এন্ড লাভলি কিনতে যাব। বা আমি যদি চিন্তা করি, আর এটা রং ফর্সাকারী ক্রিম লাগা, একবারে কয়টা কিনবো? একবারে 25টা কিনে নিয়ে আসি। নো, সেটা হবে না। 25টা, একবার একটা। অর্থাৎ প্রত্যেকটা পণ্য মনে রাখবে কিভাবে হয়। এটা 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 সাধারণত ক্রেতা বারবার কিনে, একবার কিনে না, একের অধিকবার, বারবার যখনই ফুরিয়ে যাবে তখনই কিনে নিয়ে আসবে। নেক্সট আমাদের এটার মধ্যে আরেকটা ক্লাসিফিকেশন হচ্ছে বন্টন প্রণালী। এটা এর বন্টন প্রণালী যে বিষয়টা আছে আমাদের ভোগ্য পণ্যের ক্ষেত্রে, এটা হলো চ্যানেল অফ ডিস্ট্রিবিউশন। এই ডিস্ট্রিবিউশন চ্যানেলটা অত্যন্ত চমৎকার। কিরকম চমৎকার? মনে রাখবে, ডিস্ট্রিবিউশন চ্যানেলের মধ্যে যে বিষয়টা লক্ষ্য করা যায়, একেবারে প্রত্যেকটা ভোগ্য পণ্য উৎপাদনকারীর কাছ থেকে ভোক্তা পর্যন্ত কি করতে হবে? একেবারে উৎপাদনকারীর কাছ থেকে ভোক্তা পর্যন্ত একটা চ্যানেল মেনটেন করে পণ্যটা পৌঁছে যাবে। কিভাবে পৌঁছে যায়? স্পষ্ট খেয়াল করো। উৎপাদনকারী পণ্য উৎপাদন করে, এই পণ্য কোথায় আসে? এই পণ্য আসে ডিলারশিপ, অর্থাৎ পরিবেশ, বাংলা যাকে বলে পরিবেশক। পরিবেশক সম্পর্কে তোমরা একটু অবগত না, তোমরা জানো ডিলার, 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 সারের ডিলার, এই কসমেটিক্স এর ডিলার, এটা এনিওয়ে। অর্থাৎ পরে আসে ডিলারশিপ, যাদের আছে ডিলারের কাছে আসে, সেটা হচ্ছে যে পরিবেশকের কাছে আসলো। তারপর কোথায় আসে? দিস ইজ চ্যানেল অফ ডিস্ট্রিবিউশন, ঠিক আছে, এটা আমাদের মেনটেন করতে হবে। তারপরে কোথায় আসে? পরিবেশকের কাছ থেকে আসবে পাইকারি ব্যবসায়ীর কাছে, ঠিক আছে, ওকে, পাইকারি ব্যবসায়ীর কাছে আসলো। তারপর কোথায় আসবে? খুচরা ব্যবসায়ীর কাছে। এখন খুচরা ব্যবসায়ী হচ্ছে ঠিক আমার বিল্ডিং এর একেবারেই সামনে যে দোকানটা বসে আছে, সে হচ্ছে খুচরা ব্যবসায়ী। এখন আমি যত পণ্যের জন্য, আমার যত পণ্যের প্রয়োজন পড়ে, নিত্য প্রয়োজনীয়, আমি ঠিকই আমার হাতের নাগালে পেয়ে যাচ্ছি, একেবারে হাতের নাগালে। তোমার বাড়ির পাশে দোকান, এখন এই যে বাড়ির পাশে দোকানটা, দোকানদার, ছোট দোকানদার বসে আছে, মনে রাখবে সে হচ্ছে খুচরা ব্যবসায়ী। তাহলে এখানে কি হচ্ছে? এখানে ভোগ্য পণ্যের মূল বৈশিষ্ট্য যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে অবশ্যই এটা চ্যানেল অফ ডিস্ট্রিবিউশন, এটা মেনটেন করতে হবে। অর্থাৎ পণ্য উৎপাদনকারীর কাছ থেকে একটা চ্যানেল মেনটেন করে তারপরে পণ্য ভোক্তার হাতে পৌঁছে যাবে। তাহলে কিভাবে আসছে? উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাছ থেকে আসছে, ডিলার অর্থাৎ পরিবেশকের কাছে আসছে, পরিবেশকের কাছ থেকে আসছে পাইকারি ব্যবসায়ীর কাছে, তারপর আসছে খুচরা ব্যবসায়ীর কাছে, খুচরা ব্যবসায়ীর কাছ থেকে পণ্যটা আমরা যারা সরাসরি কাস্টমার, তাদের কাছে পণ্যটা সরাসরি চলে আসছে। কাজী এটা একটা চ্যানেল মেনটেন করেই আমরা পেয়েছি। এটা অবশ্যই একটা ভোগ্য পণ্যের একটা অন্যতম বৈশিষ্ট্য। আরেকটা বিষয় হচ্ছে প্রতিযোগিতা। তোমরা জানো যে বর্তমান বাজার টু মাচ কম্পিটিটিভ, টু মাচ কম্পিটিটিভ। আর এখন যুগটা হচ্ছে, মনে রাখবে, এখন যুগটা হচ্ছে, ইটস এ, বলা যায় ইটস এ গ্লোবালাইজেশন, বিশ্বায়নের যুগ। ইটস এ এইজ অফ গ্লোবালাইজেশন। এখন তুমি মনে করবে, স্যার হোয়াট ডু মিন বাই গ্লোবালাইজেশন, বিশ্বায়ন কি? অতি সহজ কথায় যদি আমি তোমাদেরকে বলতে চাই, আমাদের কমার্সের ভাষায় যদি আমি বলতে চাই তোমাকে, সেটা হচ্ছে যে গ্লোবালাইজেশন মিনস দ্য টোটাল ওয়ার্ল্ড ইজ নাও ইন ইউর হ্যান্ড। মনে রাখবে, দ্য টোটাল ওয়ার্ল্ড ইজ নাও ইজ ইন ইউর হ্যান্ড। টোটাল পৃথিবী এখন তোমার হাতে। আমি সবসময় কল্পনা করি, এই গ্লোবালাইজেশন বলে যে দ্য টোটাল ওয়ার্ল্ড ইজ নাও জাস্ট কনসিডার লাইক এ স্মল ভিলেজ। বুঝতে পেরেছ? The total world is now is in your hand, as well as the total world is considered just like a small village. ঠিক আছে? অর্থাৎ সারা পৃথিবী এখন কি হয়ে গেছে? একটা ছোট্ট গ্রামে পরিণত হয়ে গেছে। তুমি একটা গ্রামে বসবাস করতেছো, এখানে কি আছে? সমস্ত, তুমি সবার সাথে একটা সুসম্পর্ক আছে, সবাইকে দেখতে পারতেছো। ঠিক এখন গ্লোবালাইজেশনটা হচ্ছে সেই জিনিস যে তুমি ঘরে বসে আছো, বাট হোয়াট ইজ হ্যাপেনিং ইন দ্য ইউএসএ, জাস্ট ইফ ইউ উইশ you can see at a time, at a glance you can see. এটা একটা চমৎকার জিনিস গ্লোবালাইজেশনের। এখন যদি আমি বলি আমার ব্যবসায়ের দিক থেকে, যদি আমি বলি যে গ্লোবালাইজেশন আরেকটু যদি আমি তোমাকে আর ক্লিয়ার করি বিষয়টা তোমাদের, সেটা হচ্ছে যে আমার একটা পণ্য কোথায় উৎপাদিত হয়েছে। তুমি ধরো সাপোজ একটা ইউনিলিভার, নাম তোমরা শুনেছ, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড, ওকে, তুমি নাম শুনেছ। এখন ইউনিলিভারটা কি? এটা ন্যাশনাল কোম্পানি না, দ্যাট ইজ মাল্টি ন্যাশনাল কোম্পানি। ঠিক আছে? ইউনিলিভারটা কি?
এটা হচ্ছে একটা মাল্টিন্যাশনাল কোম্পানি। এখন আমরা মাল্টিন্যাশনাল কোম্পানির ক্ষেত্রে অন্যতম দুইটা ক্যারেক্টারিস্টিক্স আছে, সেটা হচ্ছে সবসময় মনে রাখতে হবে দুটা মেজর ক্যারেক্টারিস্টিক্স অফ মাল্টিন্যাশনাল কোম্পানি। একটা হচ্ছে যে একটা মাল্টিন্যাশনাল কোম্পানির একটা মাদার কান্ট্রি থাকে, মনে রাখবে। একটা হচ্ছে কি মাদার কান্ট্রি থাকে, প্যারেন্টস যেটাকে বলা থাকে প্যারেন্ট কান্ট্রি থাকে, একটা প্যারেন্টস কান্ট্রি। এক কথা যদি আমরা বলি মাদার না বলে বাবা মা দুটোই, যে প্যারেন্টস কান্ট্রি থাকে। আরেকটা জিনিস হচ্ছে প্যারেন্টস কোম্পানি থাকে। আরেকটা বিষয় হচ্ছে সাবসিডিয়ারি কোম্পানি থাকে। দুটা বিষয় খেয়াল করবে। মাল্টিন্যাশনাল কোম্পানির ক্ষেত্রে আমি বলছি গ্লোবালাইজেশন সহজ করে আমরা যদি আমার ব্যবসায় শিক্ষার ক্ষেত্রে নিয়ে আসি, তাহলে আমরা মাল্টিন্যাশনাল কোম্পানিকে আমরা যদি কম্পেয়ার করি অতি সহজে বুঝতে পারবে এটা। এখন কেন বললাম সেটা, যে একটা হচ্ছে কি প্যারেন্টস কোম্পানি, আরেকটা হচ্ছে সাবসিডিয়ারি কোম্পানি। তাহলে ইউনিলিভার এটার মূল কোম্পানিটা কোথায়, হেড অফিসটা কোথায়? যেখানে হেড অফিস আছে, যেখানে মূল কোম্পানির জন্ম, অর্থাৎ প্যারেন্টস কোম্পানি হচ্ছে বাবা মার ঘরে যেরকম সন্তানের জন্ম লাভ করে, ঠিক ওই কোম্পানির জন্মটা কোথায়, কোথা থেকে কোম্পানির উদ্ভব হয়েছে, সেই বিষয়টা কিন্তু লক্ষ্য করতে হবে। তাহলে ইউনিলিভার এটার উৎপত্তি হচ্ছে, মনে রাখবে, ব্রিটেনে যার উৎপত্তি হয়েছে। তাহলে ইংল্যান্ডে হচ্ছে এর জন্মস্থান। তো প্যারেন্ট কোম্পানিটা কোথায়? ইংল্যান্ডে। প্যারেন্ট কোম্পানি ইংল্যান্ডে। বা সাবসিডিয়ারি কোম্পানি কোথায় আছে? সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরা যদি কল্পনা করি যে পৃথিবীতে মোটামুটি 210 থেকে 213টা দেশ আছে যদি আমরা ধরে রাখি, তাহলে সারা পৃথিবীর মনে রাখবে 188টা দেশে এই ইউনিলিভারের সাবসিডিয়ারি কোম্পানি আছে। অর্থাৎ বাংলাদেশে যেটা দেখতে পাচ্ছ তোমরা, আমরা লাক্স, ফেয়ার এন্ড লাভলি, তোমরা জেনে এগুলো, এই প্রোডাক্টগুলো সম্পর্কে ইউ অল আর ভেরি নোন। This is very well known product in Bangladesh as well as in the whole world. Very well known product. Bangladeshi not, this is not available in Bangladesh, but this is available in 188 countries in the world. ঠিক আছে, তুমি সৌদি আরবে যাও, you will get this product. তুমি ইউএসএ যাও, of course you will get this product. Very easily you can get this product. Fair and Lovely, Lux. এখন বলা হচ্ছে বাংলাদেশে যে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড, ইন্ডিয়াতে কি ইউনিলিভার ইন্ডিয়া লিমিটেড, ইউএসএ কি ইউনিলিভার ইউএসএ লিমিটেড। তাহলে প্রত্যেকটা দেশে কি আছে, ওদের সাবসিডিয়ারি। বাংলাদেশে যেটা আছে সেটা হচ্ছে কি সাবসিডিয়ারি কোম্পানি। ইন্ডিয়াতে যেটা আছে সাবসিডিয়ারি, মিডল ইস্টে যে সমস্ত কান্ট্রি আছে ওইখানে যেটা আছে অবশ্যই সাবসিডিয়ারি কোম্পানি। শুধুমাত্র এটার জন্ম যেখানে আছে, জন্ম যেখানে হয়েছে সেটা হচ্ছে কি ইংল্যান্ড, সেটা হচ্ছে প্যারেন্টস কোম্পানি। এটা হচ্ছে মূল পার্থক্যটা। হচ্ছে আসলে মাল্টিন্যাশনাল কোম্পানির ক্ষেত্রে দুটা বিষয় গুরুত্বপূর্ণ, সেই দুটা বিষয় হচ্ছে প্যারেন্টস কোম্পানি, সাবসিডিয়ারি কোম্পানি। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই যে গ্লোবালাইজেশন বলেছি যে দ্য টোটাল বিজনেস ইজ টু মাচ কম্পিটিটিভ, ব্যবসা এখন তীব্র প্রতিযোগিতাপূর্ণ। তোমাকে কি করতে হবে? ইউ হ্যাভ টু কম্পিট উইথ দ্য কম্পিটিটরস ইন দ্য মার্কেট। ইফ ইউ ওয়ান্ট টু সার্ভাইভ ইন দ্য মার্কেট, অফকোর্স ইউ হ্যাভ টু কম্পিট ইন দ্য মার্কেট। এখন তুমি এখানে সার্ভাইভ করতে গেলে তোমাকে কম্পিট করতে হবে, এবং কম্পিট করতে গেলে তোমাকে যে জিনিসটা করতে হবে, প্রোডাক্ট মাস্ট বি স্ট্যান্ডার্ড। প্রোডাক্ট মাস্ট বি স্ট্যান্ডার্ড, আদারওয়াইজ ভেরি ডিফিকাল্ট টু কম্পিট ইন দ্য মার্কেট এন্ড ভেরি ডিফিকাল্ট ফর ইউ টু সার্ভাইভ ইন দ্য মার্কেট। এটা তোমার দ্বারা কখনো সম্ভব হবে না, খুব ডিফিকাল্ট হয়ে পড়বে সার্ভাইভ করা। যেটা বলতে চাইলাম, এখন এই যে গ্লোবালাইজেশন, কেন বললাম যে গ্লোবালাইজেশন মিনস, যা এটা মনে করতে হবে যে দ্য টোটাল ওয়ার্ল্ড ইজ জাস্ট লাইক এ স্মল ভিলেজ। কারণ হচ্ছে ইউকে যে প্রোডাক্ট উৎপাদিত হচ্ছে, আমি বাংলাদেশে আমার গ্রামে বসে আছি, গ্রামের ছোট্ট গ্রামে বসে আমি ইউকের উৎপাদিত প্রোডাক্ট অতি সহজে পেয়ে যাচ্ছি। কেন পেয়ে যাচ্ছি? এটাই হচ্ছে গ্লোবালাইজেশনের সুফল। এটাই হচ্ছে কি গ্লোবালাইজেশনের সুফল, এটাই হচ্ছে গ্লোবালাইজেশন। আমার একটা বাংলাদেশি পণ্য যে ইউকে বসে আছে, ইউএসএ বসে আছে, মিডল ইস্টে বসে আছে, সে কিন্তু পেয়ে যাচ্ছে। এটা কিসের জন্য পেয়ে যাচ্ছে? অবশ্যই সেটা হচ্ছে অ্যাডভান্টেজেস অফ গ্লোবালাইজেশন, অবশ্যই এটা মেরিটস অফ গ্লোবালাইজেশন। এত বেশি ডিটেলসে গেলাম না, অনেক আলোচনা ছিল। এনিওয়ে, অন্যদিন আলোচনা করবো অ্যাবাউট গ্লোবালাইজেশন। তাহলে তোমাকে জিনিসটা বুঝতে, তোমাদেরকে যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে যে এখানে একটা কথা আছে যে প্রতিযোগিতা। তাহলে কি আমার এই ভোগ্যপণ্যের ক্ষেত্রে মনে রাখবে বাজার কি, দ্য মার্কেট ইজ টু মাচ কম্পিটিটিভ। তোমাকে এখানে টিকতে হলে কি করতে হবে? অবশ্যই তোমার এই প্রতিযোগিতার বাজারে টিকতে হলে কাস্টমারের স্যাটিসফ্যাকশন তোমাকে রক্ষা করতে হবে। নট অনলি দ্যাট, স্যাটিসফ্যাকশন শুধুমাত্র কাস্টমার যাহা চাইবে তাহাই তোমাকে দিতে হবে। পাশাপাশি চিন্তা করতে হবে যে আমার কি করতে হবে,
শুধুমাত্র কাস্টমারের স্যাটিসফ্যাকশন না, কাস্টমারকে স্ট্যান্ডার্ড প্রোডাক্ট দিতে হবে, আবার আমার কোম্পানি যাতে লাভবান হয় সেই কথাও চিন্তা করতে হবে। যেটা একটু আগে বলেছি যে অবশ্যই কম তেল মচমুচা বাজি, সব দিকে রক্ষা করতে হবে, তেলও কম বাজিও মচমুচা। এইটা মাথায় রেখে কিন্তু প্রত্যেকটা কাজ আমাদের করতে হবে। ক্রয়ের সিদ্ধান্ত এটা অন্যতম একটা বৈশিষ্ট্য আমার ভোগ্যপণ্যের ক্ষেত্রে। ক্রয়ের সিদ্ধান্ত মনে রাখবে, এটার ক্ষেত্রে ব্যক্তি নিজেই সিদ্ধান্তটা নিয়ে থাকে। আমি রাস্তা দিয়ে যাচ্ছি, আমার পকেটে টাকা আছে, রাস্তায় দেখলাম ফুটপাতে সুন্দর গেঞ্জি, মনে করলাম যাচ্ছা গেঞ্জিটা দেখতে চমৎকার, ঠিক আছে, আমার মনে হলো আমি গেঞ্জিটা কিনে নিয়ে আসলাম। ভেরি সিম্পল। বাজারে গেলাম, দেখলাম যে শিং মাছ, দেশি শিং মাছ, মেঘনা থেকে ধরে নিয়ে আসছে। কি করতে হবে? আচ্ছা, পকেটে টাকা ছিল, মেঘনা মেঘনা শিং মাছ ভালো, নদীর শিং মাছ ভালো লাগে, কিনে নিয়ে আসছি। আরেকটা বিষয় হচ্ছে ক্রয় সিদ্ধান্তের ক্ষেত্রে কিছু জিনিস আছে পরিবারের ক্ষেত্রে যেটা আমরা ব্যবহার করি ভোগ্য পণ্য, যে এই ক্ষেত্রে আমরা কখনো কি করতে পারি না, একা সিদ্ধান্ত নিতে পারি না। এখানে পরিবারের যে অন্যান্য মেম্বার আছে, পরিবারের যে অন্যান্য সদস্যবৃন্দ আছে, তাদের সাথে বসে সিদ্ধান্ত নিতে হয়। যেমন আমি কি কিনবো, একটা দামি ফ্রিজ কিনবো, এই সিদ্ধান্তটা আমি পরিবারের, আমি কখন কি করতে পারি না, একা নিতে পারি না। তখন কি করতে হয়, আমার ওয়াইফের সাথে ডিসকাস করতে হয়, আমার বাবা, আমার মা, আমার ছেলে মেয়ে সবার সাথে বসে যে আচ্ছা আমরা তোমরা সবাই মিলে চিন্তা করো তো যে কোন ফ্রিজটা কিনলে ভালো হবে। হয়তো আমি একটা মতামত দেই, আমার ওয়াইফ একটা মতামত দেয়, আমার ছেলে মেয়ে একটা মতামত দেয়, আমার বাবা মা মতামত দেয়। তো যেখানে অধিক সংখ্যায় মতামত দেয়, আমরা সাধারণত যে জিনিসটা করি যে বেশি সংখ্যক সদস্য পরিবারের যেটা মতামত দিবে, আমরা সেই কোম্পানির ফ্রিজটি বাজার থেকে কিনে নিয়ে আসলাম। ঠিক আছে, একটা আমি দামি জিনিস, একটা ওয়াশিং মেশিন কিনবো, তখন পরিবারের সদস্যদের কাছ থেকে মতামত নেওয়া লাগে। আচ্ছা বলো তো কোন ব্র্যান্ডের ওয়াশিং মেশিন দীর্ঘস্থায়ী হবে, আমরা অনেকদিন ব্যবহার করতে পারবো। তখন আমরা পরিবারের সদস্যদের নিয়ে একটা সিদ্ধান্তে আসি। এটা কখনো পরিবারের একজন মেম্বার সিদ্ধান্ত নিয়ে কখনো কিন্তু এই পণ্যগুলো সাধারণত ক্রয় করা হয় না। তাই ক্রয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে আমরা যেটা বলি ব্যক্তি নিজেই সিদ্ধান্ত নেয়, আবার কোনো কোনো ক্ষেত্রে পণ্য ভেদে অবশ্যই পরিবারের সকলে বসে সিদ্ধান্ত নিয়ে থাকে। এই হচ্ছে দিস ইজ অল অ্যাবাউট পণ্য, অর্থাৎ ভোগ্য পণ্য। এখন ভোগ্য পণ্যের ক্লাসিফিকেশন অফ কনজিউমিং প্রোডাক্টস, ভোগ্যপণ্যের কিছু শ্রেণী বিভাগ আছে। এর মধ্যে কতগুলো আমি একটু আলোচনা করে দেই হালকা, খুব বেশি ডিটেলস করব না যেহেতু সময় স্বল্প। নাম্বার 1 ক্লাসিফিকেশন ভোগ্যপণ্যের, সেটা হচ্ছে প্রধান পণ্য। প্রধান পণ্যের ক্ষেত্রে আমরা কি বুঝি, অর্থাৎ প্রধান পণ্য ওটা কি বোঝানো হয়ে থাকে, যে জিনিসটা আমার একেবারেই বেসিক নিড, না হলেই নয়। একেবারে কি বেসিক নিড, না হলেই নয়, এটা হচ্ছে মৌলিক জিনিস। এখন এটা হচ্ছে প্রধান পণ্য। মৌলিক জিনিস বলতে আমরা কি বুঝি, যেটা আমার একেবারেই না হলে না, যেমন বেসিক ধরো চাল, ডাল, তেল, এটা না হলে কি আমার কখনো আহার জুটবে না। এই যে প্রধান পণ্য চাল, ডাল, তেল, লবণ, মনে রাখবে এই চারটা জিনিস হচ্ছে বেসিক। আমার ভোগ্যপণ্যের ক্ষেত্রে এই চারটা জিনিস হচ্ছে মূল, যে চাল, ডাল, তেল, আটা, এগুলো না হলে কিন্তু আমার চলবে না। তাহলে বেসিক অর্থাৎ খুবই প্রয়োজন, দরকার, প্রতি মুহূর্তে প্রয়োজন, এটা না হলে আমার চলবে না। এটা হচ্ছে বেসিক নিড, এটা ফুলফিল করতে হবে। আর এটাই হচ্ছে মূলত কি প্রধান পণ্য। একটা জিনিস হচ্ছে, আরেকটা হচ্ছে লোভনীয় পণ্য। এটা তোমরা খুব ভালো করে বুঝো। লোভনীয় পণ্য অর্থাৎ দেখলেই কিনতে মনে চায়, অর্থাৎ দেখলেই কি করতে মনে চায়, কিনতে মনে চায়। যেমন তোমাদের আমাদের আমাদের বিভাগের আমাদের সহকর্মী মনিরুজ্জামান স্যার বিয়ে করেছেন, তো ওনার বউ কিনে কোথায় গিয়েছেন, শপিং করতে বেরিয়েছেন। শপিং শেষ, ইন্ডেক্স প্লাজার সামনে আসছে, এসে দেখে ফুচকার বেটা এমন চমৎকার করে ফুচকা বানাচ্ছে, আচার টাচার দিয়ে একেবারে দেখতেই বোঝা যাচ্ছে যে জিভ দিয়ে পানি এসে যাচ্ছে, দেখলি মনে চায় খায়। এই যে দেখলি মনে চায় খায়, এখন কি করেছে মনিরুজ্জামান স্যার ওনার ওয়াইফকে পেট ভরে ফুচকা খাওয়িয়েছেন। কারণটা কি, অর্থাৎ এই বিষয়টা হচ্ছে লোভনীয় পণ্য হচ্ছে এমন একটা বিষয় যে অর্থাৎ ভোক্তারা কি করে, যখন দেখে, আগে এটা ক্রয়ের জন্য আগে কোনো প্রকার মানসিক প্রস্তুতি থাকে না। মনে রাখবে এই পণ্য ক্রয়ের ক্ষেত্রে, এই লোভনীয় পণ্য ক্রয়ের ক্ষেত্রে মানসিক প্রিপারেশন কখনো আগে থেকে সেট করা যায় না। বাসা থেকে যখন বের হয়েছেন স্যার তার ওয়াইফকে নিয়ে যে আমি শপিং করতে যাচ্ছি, কখনো স্থির করেন নাই বাসা থেকে যে না আজকে আমি চটপটি খাবো, আজকে আমি আচার খাবো, এটা কখনো কিন্তু তিনি স্থির করে বাসা থেকে বের হন নাই। বাট তিনি যখন শপিং শেষ করে ইন্ডেক্স প্লাজার সামনে এসেছেন, তখন ওনার ওয়াইফ
যখনই দেখেছেন ও চটপটিটা দেখতে খুবই চমৎকার, তাহলে তিনি কি করেছেন, অর্থাৎ শখের বশে দেখেই ভালো লেগেছে, তিনি খেয়েছেন। এই বিষয়টা হচ্ছে লোভনীয় পণ্য। এটার কিছু আইটেম হচ্ছে আইসক্রিম। বাচ্চারা দোকানে নিয়ে যাবে, কি খাবো, প্রথমে যায় বক্সটার দিকে, ফ্রিজের বক্সটার দিকে। আমার ছেলেকে আমি দোকানে নিয়ে আসি, আমার 3-3.5 বছরের বাচ্চা। যখনই নিয়ে যায়, দোকানে গেলেই প্রথম ওই ফ্রিজটার দিকে তাকায়, ওখানে কি আছে, আইসক্রিম। অর্থাৎ কি, দেখলেই আকর্ষণ করে। এই যে পণ্য, এটা কি, চটপটি, আচার, আইসক্রিম, এই পণ্যগুলো, খেলনা, বাচ্চাদেরকে দেখলে আকর্ষণ করে। এই জিনিসগুলোই হচ্ছে আমাদের কি, লোভনীয় পণ্য। এই পণ্যটা সবসময় দেখলেই কিনতে মনে চায়। ঠিক আছে। আর কিছু আছে জরুরি পণ্য, এটা একটা ভোগ্য পণ্য মনে রাখবে, কিন্তু জরুরি পণ্যটা মোস্ট ইম্পর্টেন্ট মনে রাখবে। মোস্ট ইম্পর্টেন্ট কিরকম, জরুরি পণ্য কিরকম, হঠাৎ করে আমি অসুস্থ হয়ে পড়লাম, হঠাৎ করে আমাদের কেউ অসুস্থ হয়ে পড়লো, তখনই প্রয়োজন ডাক্তারের। ডাক্তার বলল কি, যে ভাই শোনেন, রোগীর যে অবস্থা খুব ভালো না, তাড়াতাড়ি করে ঢাকায় নিয়ে যান, পিজি হাসপাতালে ভর্তি করেন। সাথে সাথে কি প্রয়োজন, অ্যাম্বুলেন্সের প্রয়োজন। তাকে কি করতে হবে, অ্যাম্বুলেন্সে অক্সিজেনের সিলিন্ডার থাকে, সমস্ত আধুনিক ফেসিলিটিস থাকে। বলবে যে ভাই তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্স ঠিক করেন। অ্যাম্বুলেন্স ঠিক করে তাকে নরসিংদী থেকে কোথায় নিয়ে যান, পিজি হসপিটালে নিয়ে যান। এই যে অ্যাম্বুলেন্স, দ্যাট ইজ ইম্পর্টেন্ট প্রোডাক্ট অফ দ্য কাস্টমার্স। মনে রাখতে হবে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট প্রোডাক্ট অফ দ্য কাস্টমার্স। এটা জরুরি পণ্য। আর একটা সহজ উদাহরণ, এখন কি আশ্বিন মাস, ভাদ্র মাস, বৃষ্টি হওয়ার কথা না, অবারিত বৃষ্টি হচ্ছে, অবারিত বৃষ্টি। এখন কি হয়েছে, বৃষ্টিতে আমি বাসা থেকে বের হলাম, কিছু কিছু রোদ আছে, আচ্ছা যাই, ছাতা ছাড়াই যায়। রাস্তায় আসলাম, দপ দপ করে বৃষ্টি আমার মাথার উপরে ভিজে গেল, জ্বরে বললাম। এখন কি করতে হবে, মনে রাখবে তাহলে, বৃষ্টির দিনের জন্য ছাতা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এই ছাতাটা তখন কি, আমার এই কাস্টমার যারা আছে আমার জন্য দ্যাট ইজ ইম্পর্টেন্ট প্রোডাক্ট। অর্থাৎ এটা কি, একটা জরুরি, এটা ইমার্জেন্সি প্রোডাক্ট, নট ইম্পর্টেন্ট। আমি বলবো আমার যেহেতু জরুরি পণ্য, সেটা হচ্ছে ইমার্জেন্সি প্রোডাক্ট। কিসের জন্য, বর্ষাকালের জন্য, খুব রোদ, চৈত্র মাসের রোদ, ভাদ্র মাসের রোদ, খুব রোদ, বাট ছাতাটা আমার জন্য কি, ইমার্জেন্সি প্রোডাক্ট। রোগীর জন্য অবশ্যই কি, অ্যাম্বুলেন্স, ভেরি ইমার্জেন্সি, ইমার্জেন্সি প্রোডাক্ট। এটা মনে রাখতো, এটা হচ্ছে আমার জরুরি পণ্য যেটা বললাম। আবার অনেক সময় দেখা যায় গৃহে সরবরাহকৃত পণ্য, গৃহে সরবরাহকৃত পণ্য, এটা অত্যন্ত ভেরি সিম্পল জিনিস। সংসার একেবারে নিত্য বেসিক, নিজের মতো নিত্য প্রয়োজনীয় জিনিসই বলা যায়। সেটা হচ্ছে মাছ, দুধ, ডিম, এটা যেটা আমরা সবসময় সাধারণত ব্যবহার করে থাকি, নিজের জন্য, সন্তানের জন্য, বাবা মায়ের জন্য ব্যবহার করে থাকি, আমাদের লাগে প্রয়োজনীয় জিনিস, দ্যাট ইজ গৃহে সরবরাহকৃত পণ্য। তারপর হচ্ছে ফ্যাশন পণ্য। এটা ইউ আর ভেরি কনসিয়াস অ্যাবাউট দিস প্রোডাক্টস, ফ্যাশন, এটা তোমরা ভালোই অবগত। ফ্যাশন পণ্য হচ্ছে, ধরো আমার অনেক টাকা পয়সা হয়েছে, আমার অনেক টাকা পয়সা আছে, এখন আমি, আমার বাসায় ধরো সোফা ছিল আগে 30,000 টাকা দামে, এখন আমার অনেক টাকা হয়েছে, এখন আমি চিন্তা করবো কি, আমি 10 লাখ টাকা দিয়ে সোফা। এই যে 10 লাখ টাকা মূল্যের সোফা, এটা কিন্তু সাধারণ পণ্য না, মনে রাখতে হবে, এটা অনেক দামি, ভেরি এক্সপেন্সিভ ফার্নিচার। তাহলে এটা কি, এটা অবশ্যই ফ্যাশন প্রোডাক্ট, এটা ফ্যাশন পণ্য। এখন কি, ধরো মহিলাদের কাছে মনে রাখবে, সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে, তারা সবচেয়ে বেশি পছন্দ করে স্বামীর কাছে, বাবার কাছে, মার কাছে, তাদের আবদার থাকে ভালো গহনা। এই যে গহনাটা, যে আমাকে 3 ভরি ওজনের চেন দিতে হবে, ঠিক আছে, আমাকে 5 ভরি দিয়ে 2টা বালা বানায় দিতে হবে। এই যে বিষয়গুলো আছে, সেটা কি, এটা কিন্তু সাধারণ পণ্য মধ্যে আমরা কখনো পড়ে না, মনে রাখবে। দামি আসবাবপত্র, দামি গহনা, এটা কখনো সাধারণ প্রোডাক্ট না, এটা কি, ফ্যাশন পণ্য। ঠিক আছে, এটা কি, ফ্যাশন পণ্য, এটা ফ্যাশন পণ্যের মধ্যে অন্তর্ভুক্ত হয়। ভোগ্য পণ্যের লাস্ট যে ক্লাসিফিকেশন, আর যে লাস্ট স্টেজটা, লাস্ট যেটা আছে, এটা হচ্ছে সেবা পণ্য। এটা একটা জিনিস হচ্ছে সেবা পণ্যের ক্ষেত্রে, যে এটা সবসময় স্বল্পকালীন হয় না, এটা টিকসই হতে হবে। সেবা পণ্য সবসময় টিকসই হয়, এবং এটার বৈশিষ্ট্য হচ্ছে এটা দীর্ঘস্থায়ী হবে। যেমন কি, টিভি, টিভি তোমরা দেখো, আমরা দেখেছি বিভিন্ন ব্র্যান্ডের টিভি। ধরো ওয়াশিং মেশিন, এটা কি, সবসময় চিন্তা করি, 1 বছরের জন্য আমরা কেউ ক্রয় করি না। টিভি কখনো 1 বছরের জন্য ক্রয় করি না। এসি, এটা সেবা পণ্য, মনে রাখবে। এয়ার কন্ডিশনার, সেবা পণ্য, এটা আমরা কি কখনো চিন্তা করি না যে এটার মেয়াদ হচ্ছে 6 মাস, এটার মেয়াদ হচ্ছে 3 মাস, এটার মেয়াদ হচ্ছে 1 বছর। নো, এটা আমাদের টার্গেট থাকে যে মিনিমাম 10 ইয়ার্স। এটা ডিউরেশন কত, যে অবশ্যই হতে হবে অ্যাবভ 10 ইয়ার্স, নট লেস দেন 10 ইয়ার্স। তাহলে এটা অবশ্যই 10 বছর উপর হতে হবে, 15 বছর, 20 বছর, এরকম। একটা ফ্রিজ কিনি, কখনো চিন্তা করি না যেটা কি খুব স্বল্পস্থায়ী। একটা ওয়াশিং মেশিন, চিন্তা করি এটা দিয়ে আমি আমার জীবন পার করে দিব। কাজী একটা ভালো ব্র্যান্ডের একটা ওয়াশিং মেশিন কিনবো। এখন এই যে পণ্যগুলোর কথা তোমাদেরকে আমি বললাম, সেটা হচ্ছে কি, অবশ্যই সেটা হচ্ছে সেবা পণ্য। এখন এই সেবা পণ্যের ক্ষেত্রেও আমাদের চিন্তা করে প্রোডাক্ট বাজার থেকে কিনতে হবে, কোনটা আমার জন্য সুইটেবল হবে, কোন ব্র্যান্ডের পণ্য আমার জন্য সুইটেবল হতে পারে।
এই বিষয়টা মাথায় রেখে কিন্তু নিতে হবে। এনিওয়ে আমরা দিস ইজ অল অ্যাবাউট আমাদের ভোগ্যপণ্য। নেক্সট যেটা বলেছিলাম যে প্রধান দুই ভাগের মধ্যে আরেকটা হচ্ছে শিল্পপণ্য। ভোগ্যপণ্য আমি বলেছি, ডিটেলস বলেছি ভোগ্যপণ্য সম্পর্কে। এখন একটু সময় খুবই স্বল্প, একটু আলোকপাত করবো শিল্পপণ্য। সেটা হচ্ছে শিল্পপণ্য আমরা কি বুঝি। একটা কথা মনে রাখবেন, শিল্পপণ্য হচ্ছে এমন একটা পণ্য যে পণ্য শুধুমাত্র কেন ক্রয় করা হবে? প্রক্রিয়াজাতকরণ করার উদ্দেশ্যে ক্রয় করা হয়। কেন ক্রয় করা হয়? শিল্পপণ্য হচ্ছে এমন একটা পণ্য যে পণ্য প্রক্রিয়াজাতকরণ করার উদ্দেশ্যে কেনা হয়, অথবা আরেকটু সহজ ভাষায় যদি বলি আমরা, উৎপাদন কাজে ব্যবহার করা হয় সকল পণ্যই হচ্ছে শিল্পপণ্য। কারণ এটার কাজ হচ্ছে একটা পণ্য দিয়ে আরেকটা পণ্য তৈরি করা। এটাকে কি বলা হয়? থাকে শিল্পপণ্য। শিল্পপণ্যের একটা এক্সাম্পল আমি তোমাদেরকে দিচ্ছি। সেটা হচ্ছে, ধরো আমি ব্যক্তিগতভাবে যদি বলি, আমরা 3 বন্ধু 2011 সালে, আমি কিন্তু আই এম টকিং অ্যাবাউট শিল্পপণ্য। 2011 সালে আমরা জমি রেখেছি 3 বন্ধু মিলে 5.5 কি করেছি? 2020 সালে এসে চিন্তা করেছি যে এখন একটু অবসর সময়, এখন বাড়ির কাজটা করে দিই। আমি কি করেছি? আমরা 3 বন্ধু মিলে বাড়ির কাজ শুরু করেছি। এখন এই যে বাড়ির কাজ শুরু করেছি, এখন এই বাড়ির কাজ শুরু করতে আমার অনেক ম্যাটেরিয়ালস এর প্রয়োজন হয়েছে। কি কি ম্যাটেরিয়ালস? রড লেগেছে, রড লাগছে, সিমেন্ট লাগছে, বালি লাগছে। এখন এই যে সিমেন্ট লেগেছে, লাগতেছে, বালি লাগতেছে, রড লাগতেছে, এই যে সকল পণ্য, লোহা, গ্রিল বানানো লাগছে, থাই লাগতেছে, সকল প্রকার ম্যাটেরিয়ালস আমরা এই যে আমি লাগাচ্ছি, সবকিছুই কি? অবশ্যই সেটা হচ্ছে কি? শিল্পপণ্য। এটা কিন্তু ভোগ্যপণ্য না। রড কি কাজে? আমি টোটাল বাড়ি বানাবো, ওই যে টোটাল বাড়িটা, এটাই হচ্ছে আমার শিল্পপণ্য, মনে রাখবে। কিন্তু বাড়ি করার জন্য কি কি আমার র মেটেরিয়ালস যেগুলো আছে, অর্থাৎ একটা পণ্য কি করবে? আরেকটা পণ্য উৎপাদন করার কাজে ব্যবহার করা হবে। অর্থাৎ মনে রাখবে, এখানে রড বাড়ি বানানোর জন্য ব্যবহার হচ্ছে, সিমেন্ট বাড়ি তৈরি করার জন্য ব্যবহার করা হচ্ছে, তারপর কি আমাদের থাই বাড়ির জন্য ব্যবহার করা হচ্ছে। প্রত্যেকটা উপাদানই এখানে কি করা হচ্ছে? উৎপাদন কাজে ব্যবহার করা যায়। উৎপাদন কাজে ব্যবহৃত প্রত্যেকটা পণ্যই হচ্ছে আমাদের শিল্পপণ্য। এটি আমরা জেনে আসছি। যেমন আরেকটা বিষয় হচ্ছে, ধরো আমার এক বন্ধু, সে কি করলো? ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলো। সে জীবনে চাকরি করবে না, কি করবে? বিজনেস করবে। ঠিক আছে ভাই, তুমি বিজনেস করো, বিজনেস করবে। তার বাবার, তার দাদার পৈতৃক সূত্রে 100 বিঘা সম্পত্তি পেল। সে চিন্তা করলো যে আমি এখানে একটা বিশাল ফ্যাক্টরি দিব। কিসের ফ্যাক্টরি দিব? ধরো ম্যাঙ্গো জুস। সে কি তৈরি করবে? ম্যাঙ্গো জুস তৈরি করবে। ম্যাঙ্গো জুসের একটা ফ্যাক্টরি দিবে। এখন এই যে তার স্বপ্ন, তার দাদার জমিতে কি করবে? ম্যাঙ্গো জুসের ফ্যাক্টরি দিবে। সে কি করলো? ঠিকই 100 বিঘা জমিতে একটা ম্যাঙ্গো জুসের ফ্যাক্টরি দিয়েছে, এবং এটা বাংলাদেশে যথেষ্ট পরিচিতি পেয়েছে এবং ভালো। এখন সে বলা যায় সফল এন্টারপ্রেনিয়ার, একজন ভালো উদ্যোক্তা নিঃসন্দেহে। এখন তাহলে কি হলো বিষয়টা? এই যে ম্যাঙ্গো জুসের ফ্যাক্টরি দিয়েছেন, তিনি কি করেছেন? এটা শিল্পপণ্য, মনে রাখবে। আমি বাড়ি বানাচ্ছি, এটা কি? অবশ্যই শিল্পপণ্য। এটার কিছু বৈশিষ্ট্য আছে, অর্থাৎ যেমন নাম্বার 1 বৈশিষ্ট্য যেটা হচ্ছে, যেমন প্রক্রিয়াকরণ, অর্থাৎ প্রক্রিয়াজাত কি করা হয়? মূল টার্গেট হচ্ছে টু ক্রিয়েট নিউ প্রোডাক্ট, অর্থাৎ কি করতে হবে? নতুন পণ্য সৃষ্টি করা। ক্রয়ের ঘনত্ব এটার বৈশিষ্ট্যের মধ্যে আছে। ক্রয়ের ঘনত্বের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে ভোগ্যপণ্যের ক্ষেত্রে যে ক্রেতা কি করে? ঘন ঘন ক্রয় করে, বা এই শিল্পপণ্যের ক্ষেত্রে এই বিষয়টা ঘটে না। আমার বন্ধু যিনি কি করেছেন? ম্যাঙ্গো জুসের কারখানা দিয়েছেন, তিনি তার জীবনে 10টা ম্যাঙ্গো জুসের কারখানা দিবেন না, একটাই দিবেন। আমি বাড়ি করেছি, কি বাড়ি করছি? একটা বাড়ি। আমি যদি চিন্তা করি 3 মাস পরে আর 10টা বাড়ি করব, এটা আমার দ্বারা সম্ভব হবে না। এখন এটাই বলা হয়েছে যে ভোগ্যপণ্যের ক্ষেত্রে এবং শিল্পপণ্যের ক্ষেত্রে পার্থক্য হচ্ছে যে ভোগ্যপণ্য 3 দিন পর পর ক্রয় করতে পারেন, একদিনে 2বার ক্রয় করতে পারেন, বা শিল্পপণ্য এটা ঘন ঘন ক্রয় করা যায় না, ঘন ঘন কেনা যায় না। এটা একটা বিষয়। আর ক্রয়ের পরিমাণটা কি হয়? খুব কম হয়। ক্রয়ের পরিমাণ খুব কম হয়। ক্রেতার সংখ্যা, এখানে কিন্তু ক্রেতার সংখ্যা কি? এই ভোগ্যপণ্যের ক্ষেত্রে আমি বলেছিলাম যে ক্রেতার সংখ্যা হচ্ছে সারা পৃথিবীতে যদি 850 কোটি লোক সংখ্যা হয়ে থাকে, আমার সারা পৃথিবীর সমস্ত জনসংখ্যাই হচ্ছে ভোগ্যপণ্যের ক্রেতা। বা এই শিল্পপণ্যের ক্ষেত্রে কিন্তু টোটাল উল্টা, অর্থাৎ এখানে ক্রেতার সংখ্যা খুবই সীমিত। বন্টন প্রণালী ওটাতে একরকম ছিল, আমার এখানে বন্টন প্রণালী হচ্ছে কি? অবশ্যই উৎপাদনকারী সেটা টোটাল বন্টন প্রণালীর যে কাজটা থাকে, এইখানে শিল্পপণ্যের ক্ষেত্রে একটু যে উৎপাদনকারী নিজেই করে থাকে। প্রতিযোগিতা যেটা বলেছিলাম আগের ক্ষেত্রে,
টোটাল মার্কেট ইজ টু মাচ কম্পিটিটিভ, বিজনেস ইজ টু মাচ কম্পিটিটিভ। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নো, এখানে ওই পণ্যের তুলনায় এই পণ্যের ক্ষেত্রে প্রতিযোগিতার পরিমাণ কম। অনেক কথা বলার ছিল, সময় স্বল্পতার কারণে সম্ভব হচ্ছে না। আশা করি আবার পরবর্তী ক্লাসে আমি পরবর্তীটা ভালো টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হব। তোমরা ওই পর্যন্ত সুস্থ থাকবে। তোমরা জানো করোনা চলতেছে, অবশ্যই সবসময় নিরাপদ থাকবে, মাস্ক ব্যবহার করবে, প্রয়োজন ছাড়া কখনো বাড়ির বাইরে বের হবে না। ঠিক আছে, তোমরা ভালো থেকো। ঐশ্বর, গুড লাক।